আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডভার্বের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি অ্যাডভার্বের আদ্যবন্ত সব পারবো। অ্যাডভার্ব নিয়ে আপনার যত ধরনের কনফিউশন আছে নিশ্চয়ই আজকের ক্লাস থেকে আপনি সব ক্লিয়ার করে নিতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা অ্যাডভার্বের ডেফিনিশন দেখব, অ্যাডভার্বের ফরমেশন দেখব, ক্লাসিফিকেশন দেখব, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের পার্থক্য আছে ছোট্ট করে সেটা দেখব, অ্যাডভার্বের কিছু ব্যবহার আছে সেটা দেখব, এবং অবশ্যই অ্যাডভার্বের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ইনভার্সন, সেটা আমরা দেখেই ক্লাস শেষ করব। চলেন আমরা শুরুতেই অ্যাডভার্বের একটা সংজ্ঞা দেখব। ইতিমধ্যে আমি আপনাদেরকে অ্যাডভার্বের একটা বেসিক আইডিয়া দিয়ে এসেছি। সেটা কি? অ্যাডভার্ব শব্দের বাংলা অর্থ হলো ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব শব্দের বাংলা অর্থ কি ভাই? ক্রিয়া বিশেষণ। তার মানে অ্যাডভার্ব শব্দটা বিশেষিত করে ক্রিয়াকে, মানে ভার্বকে। এটা হলো অ্যাডভার্বের একটা কোর পরিচয়। এছাড়াও অ্যাডভার্ব কিন্তু আরো অনেকেরই বিশেষিত করতে পারে। আমরা এই সংজ্ঞাটা দেখলে বুঝবো। অ্যাডভার্ব বেসিক্যালি মডিফাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ইট অলসো ক্যান মডিফাই আ সেন্টেন্স। এটা ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে এবং পুরো একটা বাক্যকেও কিন্তু মডিফাই করতে পারে। অন্যদিকে আমরা অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে এবং প্রোনাউনকে। আসেন সেন্টেন্স পড়ি। হি রানস, সে দৌড়ায়, নর্মাল কথা। এবার রান ভার্বটাকে মডিফাই করার জন্য আমরা একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এনেছি। দেখেন, হি রানস কুইকলি, সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়। আমরা ওইটা পড়ে এসেছিলাম। বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা অ্যাডভার্ব। সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডভার্ব বলবেন, ফ্রেজ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবেন, ক্লজ হলে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবেন। এবার দেখেন, হি ইজ আ ভেরি গুড বয়। এখানে ভেরি শব্দটা অ্যাডভার্ব মডিফাই করেছে কাকে ভাই? একটা অ্যাডজেক্টিভকে। এরপর বাক্যে দেখেন, হি প্লেজ ভেরি ওয়েল। এখানে ভেরি শব্দটা অ্যাডভার্ব মডিফাই করেছে অন্য একটা অ্যাডভার্বকে। এবং শেষ বাক্যে দেখেন, বেসিকলি অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব। বেসিকলি অ্যাডভার্ব শব্দটা মডিফাই করে কাকে? ভার্বকে। এটা আমরা জানি এবং আমি বাক্যটা লিখেছি এই পয়েন্টটা বোঝানোর জন্য যে বেসিকলি শব্দটা একটা অ্যাডভার্ব। এই বেসিকলি শব্দটা কিন্তু কথা বলছে পুরো একটা বাক্যকে। তার মানে অ্যাডভার্ব পুরো একটা বাক্যকেও মডিফাই করতে পারে। সহজ কথা। এবার আমরা কয়েকটা সেন্টেন্স দেখব আরো, যেগুলো আপনারা নিজে নিজে পড়লেও বুঝবেন। স্টিল আমি একটা পয়েন্টে আপনাকে অ্যাটেনশন দিতে বলবো। দেখেন, দ্য প্লেন ফ্লু এক্স্যাক্টলি ওভার আওয়ার বিল্ডিং। এখানে এক্স্যাক্টলি শব্দটা অ্যাডভার্ব বিশেষিত করছে কারে? এই ওভার প্রেপোজিশন শব্দটাকে। এরপর বাক্যে দেখেন, হি লাইকস মি সিম্পলি বিকজ আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে সিম্পলি শব্দটা অ্যাডভার্ব বিশেষিত করেছে বিকজ কনজাংশন শব্দটারে। এবং শি হ্যাজ হার্ডলি এনি বুকস। এখানে হার্ডলি শব্দটা অবশ্যই কদাচিৎ নেগেটিভ অর্থে আসে। শব্দটা অ্যাডভার্ব কারে বিশেষিত করেছে? এই এনি মডিফায়ারটাকে বা ডিটারমিনারটাকে। এখন আমরা বা ক্লাসের একবারে শেষ দিকে একটা রিডিল দেখব, যেখানে দেখব অনলি শব্দটা যার আগে বসে তারে সেই বিশেষিত করে। আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি, আপনি অ্যাটেনশন দিয়ে আমার সাথে থাকেন। একটা প্রশ্ন যেটা বিসিএস পরীক্ষায় এসেছে, দেখেন তো সমাধান করতে পারেন কিনা বুঝে বুঝে। দ্য মাদার সেট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। ভিজিল্যান্টলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভিজিল্যান্টলি শব্দের অর্থ হলো সজাগভাবে, সতর্কভাবে, এমনটা বোঝাচ্ছে। আপনি বুঝতে পারছেন ভাই, এতক্ষণ আগে আমরা বলছিলাম অ্যাডভার্ব মূলত বিশেষিত করে কাকে? ভার্বকে। তার মানে ভার্বকে বিশেষিত করতে যদি চায় কেউ, সে কে? অ্যাডভার্ব। এখন এই ভিজিল্যান্টলি শব্দটা অবশ্যই অ্যাডভার্ব। একটা দৃষ্টিকোণ থেকে বাক্য বুঝে পড়লে পারছি। পাশাপাশি একটা পয়েন্ট সামনে আসবে, সেটা হলো এই ভিজিল্যান্ট শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে শব্দটা কি হয় ভাই? অ্যাডভার্ব হয়। ফলে আপনি দুই অ্যাঙ্গেলেই চিন্তা করতে পারছেন ভিজিল্যান্টলি শব্দটা যে অ্যাডভার্ব। অ্যাডভার্ব তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে অ্যাডভার্ব। আবার বাক্যে ভিজিল্যান্টলি শব্দটা মডিফাই করেছে কাকে ভাই? একটা ভার্বকে, যেটা সেট। তাহলে মা বসা ছিলেন সজাগভাবে বিসাইড দ্য সিক বেবি, অসুস্থ বাচ্চার পাশে। দেন আসেন, এই কথাটা আমি মুখেই বলে ফেলেছি, অনেক প্রশ্ন আসে ভাই এই পয়েন্টটা ধরে। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ হলে শব্দটা অ্যাডভার্ব হয়। যেমন ভিজিল্যান্ট থেকে ভিজিল্যান্টলি, স্কিলফুলি, ক্লেভার থেকে ক্লেভারলি, কারেক্ট থেকে কারেক্টলি, কমপ্লিট থেকে কমপ্লিটলি, ওয়ার্ম ওয়ার্মলি, সাকসেসফুল সাকসেসফুলি, রিয়েলি, কেয়ারফুল কেয়ারফুলি। এবং আমরা এটা পড়ে এসেছিলাম অ্যাডজেক্টিভের সময় যে নাউনের সাথে আবার অ্যাডজেক্টিভ অ্যালয় হলে সেটা কি হয় ভাই? অ্যাডজেক্টিভ হয়। নাউনের সাথে অ্যালয় হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হলে সেটা অ্যাডভার্ব। এবার একটা পয়েন্ট দেখেন, খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা ভেজালে পড়ে যাই। কি লেখা আছে? অধিকাংশ অ্যাডভার্ব অ্যালয় দ্বারা তৈরি হলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের শেষে অ্যালয় থাকে না। তার মানে অ্যালয় হলেই আপনি শব্দটা অ্যাডভার্ব বলবেন, এটা নিশ্চিত করে বলা যাবে না। দেখেন, ফাস্ট, লেট, হার্ড, এই তিনটা ইম্পর্টেন্ট শব্দ। এই শব্দগুলোকে
আপনি আন্দাজে অ্যাডভার্ব বলতে পারবেন না, এদেরকে অ্যাডজেক্টিভ বলা যেতে পারে বাক্যের কনটেক্সটে। আসেন, যেমন হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুততার সাথে কাজ করে। এখানে আপনি এলওয়াই দিলে কিন্তু আর হবে না, কারণ ফাস্ট নামে শব্দই নেই আসলে এখানে। তাহলে এই ফার্স্ট শব্দটা এখানে মডিফাই করেছে কাকে ভাই? ওয়ার্কস ভার্বটাকে। ফলে এটা অ্যাডভার্ব, যদিও এলওয়াই নাই। তারপর দেখেন দে আর লেট, এখানে তারা কি? তারা দেরিতে আসছে। তাদের কিন্তু একটা সময়কে রেফার করছে। আমরা পড়েছিলাম না বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, সময়কে রেফার করলে আমরা কিন্তু অ্যাডভার্ব বলি। ফলে বুঝতে পারছি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। দেখেন যদিও এখানে কি নাই, এলওয়াই নাই। এখন আবার দেখেন কিছু অ্যাডভার্বের সাথে এলওয়াই যোগ করলে এদের অর্থ পরিবর্তন হয়। যেমন লেট দেখছিলাম না, লেটলি, এটা অ্যাডভার্ব ঠিক আছে, বাট লেটলি মানে সম্প্রতি। তারপর হার্ডলি, হার্ড থেকে হার্ডলি, আমরা হার্ড বলতে পারি না, যেমন হি ওয়ার্কস হার্ড, মানে সে কঠোর পরিশ্রম করে, এটা বলতে চাইছি আমরা। এখানে হার্ড শব্দটা অ্যাডভার্ব। এখন আমি যদি হার্ডলি বলতে চাই তখন বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। হার্ডলি শব্দটাও অ্যাডভার্ব, বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখেন লেটলি মানে সম্প্রতি, অবশ্যই অ্যাডভার্ব। হার্ডলি মানে শব্দটা অ্যাডভার্ব, হার্ডলি মানে কি? কদাচিৎ, নেগেটিভ অর্থ দেয় যেটা, যেমনটা আমরা দেখছি দ্য বেবি ক্যান হার্ডলি ওয়াক, মানে বেবি হাঁটতে পারে না এমনটা বোঝাচ্ছে, বা কদাচিৎ হাঁটতে পারে। এবার আমরা দেখব সাম আদার ফর্মস অফ অ্যাডভার্ব। আমরা নাউনের ক্লাসেও দেখে এসেছিলাম কিছু সাফিক্স শব্দের সাথে যুক্ত হলে শব্দটা নাউন হয়। এদেরকে আমরা মুখস্থ করার পরিবর্তে এদেরকে কয়েকবার একটু পড়ে শব্দগুলো পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ওয়াই যুক্ত হলে শব্দটা অ্যাডভার্ব হয়, সিঙ্গেল থেকে সিঙ্গলি, ডাবল থেকে ডাবলি, এ এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, ওয়ার্ডস যুক্ত হলে যেমন হোম ওয়ার্ডস, ওয়াইজ যুক্ত হলে যেমন আদারওয়াইজ, ওয়াইজ যুক্ত হলে যেমন অলওয়েজ, শব্দগুলো কি হয় ভাই? অ্যাডভার্ব হয়। আমরা শব্দগুলোকে এমনিতেও অ্যাডভার্ব আকারে চিনি। এবার আসেন, আমরা যেই শব্দটা সাথে এলওয়াই যুক্ত আছে, আমরা বলেছিলাম এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভও হয়। এখন যে শব্দটার সাথে এলওয়াই যুক্ত করা আছেই তারে আমরা কিভাবে অ্যাডভার্ব বানাবো, এটা আমরা এখানে দেখব। দেখেন লেখা আছে একটা কোশ্চেন আকারে, অলদো হি ফেল ভেরি ড্যাশ হি স্মাইল ড্যাশ। এবং আমি চেষ্টা করছি, এবং আমি আপনাকে যতদিন পড়াবো আমি পড়াবো ভাই ইফেক্টিভ ওয়েতে, যেটা আপনি মূল পরীক্ষা গিয়ে কাজে লাগাতে পারবেন। বাংলা রুলস রেগুলেশন আমি অবশ্যই পড়াতে পারি, পড়াতে পারতাম, বাট আনফরচুনেটলি আপনি শুধু রুল পড়ে কিন্তু কাজ করতে পারবেন না। এজন্য আমি যেটা প্রেফার করি সেটা হলো ভাই, বাংলা রুলের আগে আপনি এক্সাম্পল পড়েন। এক্সাম্পল পড়লে আপনার মাথায় একটা কিউরিয়াসিটি জন্মাবে যে আসলে এটা এমন হলো কেন, দেন আপনি প্রয়োজন মতো বাংলা রুল পড়েন। মোস্ট অফ দ্য কেসেস আপনি বাংলা রুল পড়া ছাড়া যখন এক্সাম্পল পড়ছেন, এক্সাম্পল পড়েই বুঝে যাচ্ছেন, তাহলে কেন আর বাংলা রুল পড়তে যাবেন আপনি? আসেন, অলদো হি ফেল ভেরি, যদিও সে কেমন ফিল করছে, হি স্মাইল ড্যাশ। দেখেন আপনি উত্তর কি লিখবেন? যদিও সে ফিল করেছিল কেমন, হি স্মাইল ড্যাশ। হি স্মাইল শব্দটা কিন্তু আপনি ভার্ব জানেন, ভার্বকে মডিফাই করার জন্য একটা কি দরকার ভাই? একটা অ্যাডভার্ব দরকার। এখন আপনি অ্যাডভার্ব যখন খুঁজবেন, দেখেন ফ্রেন্ডলি শব্দটা কিন্তু নাউন, ফ্রেন্ডলি শব্দটা নাউন। এখন আপনার কিন্তু একটা অ্যাডভার্ব লাগবে। এখন আপনি ফ্রেন্ডলি নিতে পারবেন না, শুধু ফ্রেন্ডলিও নিতে পারছেন না, কারণ অ্যাডভার্ব লাগবে। অন্যদিকে ফ্রেন্ডলি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। আপনি এখন কি করবেন? আপনি উত্তর অবশ্যই খেলবেন, অলদো হি ফেল ভেরি অ্যাংরি, হি ফেল ভেরি অ্যাংরি, হি স্মাইল ইন আ ফ্রেন্ডলি ম্যানার। সমাধানটা কি, তাই তো? সমাধানটা আমি আরো সহজে লিখেছি আপনাদের জন্য। আসেন ভাই, সমাধানটা হলো এই, আমরা এটা জানি নাউনের সাথে অ্যালয় হলে অ্যাডজেক্টিভ। এবার এই শব্দগুলো আপনি আগেও পড়েছেন। এবার এই পয়েন্টটা দেখেন, যেই শব্দটা অ্যাডজেক্টিভ লাইক ব্রাদারলি, অ্যালয় যুক্ত হয়ে সে অ্যাডজেক্টিভ আকারে আছে। এই শব্দটাকে লাইক সিস্টারলি, অ্যালয় যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে। অ্যালয় যুক্ত হয়ে শব্দটা অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমি অ্যাডভার্বে টার্ন করাতে চাই তখন কি করব? তখন আমাদের কাজ হবে, দেখেন এই যে ইন এ ব্রাদারলি ওয়ে, মানে আমি ব্রাদারলি শব্দটা আমার অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভ, এটার আগে আমি ইন এ যুক্ত করব, শেষে ওয়ে অথবা ম্যানার যুক্ত করব। তাহলে দেখেন ব্রাদারলি আমরা কি বলবো? ইন আ ব্রাদারলি ওয়ে। ফ্রেন্ডলিতে কি বলবো? ইন আ ফ্রেন্ডলি ওয়ে। সিস্টারলি কি বলবো? ইন আ সিস্টারলি ওয়ে। তার মানে হলো অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডভার্ব বানাতে চাইলে ওই অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভের আগে আমরা ইন এ, তারপর অ্যালয় যুক্ত অ্যাডজেক্টিভের পরে আমরা ওয়ে অথবা ম্যানার যুক্ত করলে কিন্তু কাজ হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্নের সমাধানটা কি হবে ভাই? প্রশ্নের সমাধানটা হবে although he felt very angry, যদিও সে অ্যাংরিলি বলতে পারছেন না, কারণ একটা অ্যাডজেক্টিভ লাগবে এখানে। ভেরিটাকে, ভেরি শব্দটা মডিফাই করবে একটা অ্যাডজেক্টিভকে। তাহলে যদিও সে খুব অ্যাংরি ছিল, মানে তার ফিলিংস খুব অ্যাংরি ছিল, সে কিন্তু আমাদের সাথে খুব হাসি হাসি
আচার আচরণ করছে, মানে বন্ধু সুলভ আচার আচরণ করছে। তাহলে হি স্মাইল, ফ্রেন্ডলি তো নিতে পারবো না কারণ এটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব দরকার, স্মাইল ভার্বটাকে মডিফাই করার জন্য একটা কি দরকার, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আছে কোথায় এখানে, ইন আ ফ্রেন্ডলি তো বললে হয় না ভাই, ইন আ ফ্রেন্ডলি ওয়ে নিব অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার নিব, যেটা আমাদের এ নাম্বার অপশনে আছে। ফলে উত্তর হলো এ। তাহলে হি ফেল্ট ভেরি অ্যাংরি, although he felt very angry, he smiled in a friendly manner. আশা করি আমি অ্যালয় যুক্ত অ্যাজেরিভকে কিভাবে আমরা অ্যাডভার্ব বানাবো সেই পয়েন্টটা অবশ্যই বোঝাতে পেরেছি। তাহলে অ্যালয় যুক্ত অ্যাজেরিভের আগে আমরা ইন এ এবং পরে ওয়াই অথবা ম্যানার যুক্ত করে শব্দটা কি বানাবো ভাই, অ্যাডভার্ব বানাবো। আসেন এবার আমরা আরেকটু প্রশ্ন সমাধান করতে থাকি। ডেন্টাল পরীক্ষা আসছে, which of the following word is an adverb? কোন শব্দটা অ্যাডভার্ব? এখানে 4টা শব্দ আছে, আপনি সহজেই ধরতে পেরেছেন। এন্ট্রান্স, এন্টাইস, এন্টপ এবং এন্টাইসিংলি, অবশ্যই এটাই আমাদের অ্যাডভার্ব। আসেন এটা আমরা আরেকটু ক্লিয়ার করব। অ্যাডভার্বের ক্লাসিফিকেশন পরে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন খুবই সহজ জিনিস, অ্যাটেনশন দিলে সহজে বুঝে যাবেন। আসেন শুরুতে আমরা দেখছি ভাই অ্যাডভার্ব অফ টাইম, মানে সময়কে রেফার করছে। কখন দিয়ে যদি প্রশ্ন করি বাক্যের ভার্বকে, তখন সেটা অ্যাডভার্ব অফ টাইম। যেমন হি গেটস আপ এট 5 PM, সে 5টায় ঘুম থেকে ওঠে। আই হ্যাভ হার্ড দিস বিফোর, আমি এটা শুনেছি আগে, সময়কে রেফার করছে। দ্য এন্ড সুন কেম, শেষটা খুব দ্রুতই এসেছিল, এটা সময়কে রেফার করছে। কিন্তু লেটলি সময়কে রেফার করছে, সিন সময়কে রেফার করেছে। ওকে, তার মানে সময়কে রেফার করবে যে শব্দটা সেটা কি, অ্যাডভার্ব, এবং সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। খুব সহজ জিনিস। তারপর অ্যাডভার্ব অফ প্লেস, একেবারে সহজ জিনিস, পানির মতো ভাই। প্লেস মানে কি, স্থান, কোন স্থানকে বোঝাবে, আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। কোথায় দিয়ে প্রশ্ন করো বাক্যের ভার্বকে, যেমন দে বিল্ড আ হাউস, তারা তৈরি করেছিল একটা হাউস, নিয়ার বাই, কাছাকাছি। দ্য লিটল ল্যাম্ব ফলোড হিম এভরিওয়্যার, সব জায়গায় তারে ফলো করলো। মাই ব্রাদার ইজ আউট, একটা প্লেসকে রেফার করছে, বাহিরে। ওয়াক ব্যাকওয়ার্ড, পিছনে হাঁটো, তার একটা প্লেসকে রেফার করছে। গেট আপ, উঠো, মানে ঘুম থেকে উঠো, উঠার কথা কিন্তু রেফার করছে। হ্যাঁ, এখানে আপ শব্দটা একটা অ্যাডভার্ব, এবং এটা আপনারা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ তো জানেন। আপ শব্দটাকে আমরা প্রিপোজিশন আকারে চিনলেও এখানে সে অ্যাডভার্ব। কারণটা কি, কারণ কোন প্রিপোজিশনের পরে যদি একটা নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ না থাকে, ওই প্রিপোজিশনকে আমরা কি বলি ভাই বোন, অ্যাডভার্ব বলি। ইয়েস, আসেন সামনে। অ্যাডভার্ব অফ ম্যানার, মানে ওই যে হাউ দিয়ে যখন প্রশ্ন করবো আমরা, কিভাবে কাজটা করে, এমনটা কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে আমরা সেটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। যেমন হাসান এইট দ্য চকলেট, হাসান চকলেট খেয়েছিল গ্রিডলি, মানে কি একবারে বুক ঘুরাসে খাইছে। দ্য চাইল্ড স্লেপ্ট সাউন্ডলি, আই ওয়াজ অ্যাগ্রিভলি ডিসঅ্যাপয়েন্টেড। দ্য স্টোরি ইজ ওয়েল রিটেন, খুব ভালো করে লেখা হয়েছে। কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। দেন আমি কুইক যাব এই পয়েন্ট অফ ভিউ গুলো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কতবার, ওই যে বলেছিলাম কখন, কোথায়, কিভাবে, কতবার দিয়ে প্রশ্ন করলে। তাহলে হাউ অফেন দিয়ে প্রশ্ন করলে আপনি যেই উত্তরটা পাবেন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। উই নিড টু টেক আ ভ্যাকেশন অ্যাট লিস্ট ওয়ান্স আ ইয়ার, কমপক্ষে একবার ভ্যাকেশন নেওয়া যাবে। কমপক্ষে কতবার, কতবার, তাহলে দিয়ে প্রশ্ন পাইছি আমরা উত্তরে একবার, এটা অ্যাডভার্ব। অফেন প্রায়শ, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, সেলডম, এদেরকে আমরা কি বলি ভাই, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। শব্দগুলো খেয়াল রাখবেন। দেন আসেন অ্যাডভার্ব ডিগ্রি বা কোয়ান্টিটি, মানে কতটুকু, কতটুকু দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। যেমন একটা প্রশ্ন দেখেন, সে স্টাডিড, সে পড়াশোনা করেছিল, সো মাচ, অনেক, টু গেট চান্স, চান্স পাওয়ার জন্য সে অনেক পড়াশোনা করেছিল। তাহলে এখানে এই যে সো মাচ, এটা একটা পরিমাণকে রেফার করছে, এবং এটা কিন্তু স্টাডিড ভার্বটার মডিফাই করছে, এটা একটা ভার্ব, এবং এই স্টাডিড ভার্বটার মডিফাই করছে সো মাচ। ফলে সো মাচটা আমরা অ্যাডভার্ব বলবো। কেমন অ্যাডভার্ব, সেটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। তাহলে বাক্যগুলো পড়ি, আর যে শব্দটা অ্যাডভার্ব সেটা একটু বুঝি, তাহলে পরীক্ষা আসলে আনসার করতে পারবো। এখানে মুখস্থ করার কিছু নেই, বুঝে আপনি সব করতে পারছেন। অ্যাডভার্ব অফ অর্ডার নামে একটা পয়েন্ট আছে, কি সেটা ভাই, কাজটির সিরিয়াল বা ক্রম বোঝায়। যখন যেমন ফার্স্ট, লাস্ট, টপ, বিনিথ। হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, সে হয়েছিল প্রথম, ক্লাসে প্রথম হয়েছিল। এখানে ফার্স্ট শব্দটা কিন্তু ভাই এই স্টুড ভার্বটার মডিফাই করছে। যেহেতু ফার্স্ট শব্দটা স্টুড ভার্বটার মডিফাই করছে, তাহলে এটা তো অ্যাডভার্ব। কেমন অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ কজ ইফেক্ট নামে একটা পয়েন্ট আছে, যেটাকে আমরা এই যে দেয়ারফর দিয়ে ব্যবহার করি। যেমন দেখেন, ইট ওয়াজ রেইনিং হেভিলি, মানে খুব বৃষ্টি হচ্ছিল। দেয়ারফর ফলে উই স্টাডিড, উই স্টেড ইনসাইড, আমরা ভিতরেই ছিলাম। এখানেও কিন্তু এই দেয়ারফরটা কিন্তু এই যে কাজ অফ, তার ফলাফলকে রেফার করছে। তো মানে আমরা ভিতরে ছিলাম, মানে আমরা ভিতরে ছিলাম, ভিতরে ছিলাম কেন,
যেহেতু বৃষ্টি হয়েছিল, কারণ বৃষ্টির কারণে আমরা ভিতরে ছিলাম। কাজ ফলাফল বোঝাতে আমরা এটাকে অ্যাডভার্ব কি বলবো? অ্যাডভার্ব কজ অ্যান্ড ইফেক্ট। দেন আসেন অ্যাডভার্ব অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। ভাই খুব সহজ জিনিস। অফকোর্স, সার্টেনলি, অবভিয়াসলি, ওয়াই নট, নেভার, নট, এট অল, এগুলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অ্যাফার্মেশন বুঝেন, এই যে অফকোর্সটা অ্যাফার্মেশন, সার্টেনলি অ্যাফার্মেশন, অবভিয়াসলি অ্যাফার্মেশন, বাকিগুলো কি নেগেশন। যেমন শি ইজ সার্টেনলি গোয়িং থ্রু হার্ড টাইম, মানে সে অবশ্যই খুব কঠিন সময় পার করছে। তাহলে সার্টেনলিটা অ্যাডভার্ব, কেমন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন আন্ডারে পড়ে। পরীক্ষা আসলে যে কোনো একটা থাকলে একটাই দিতে পারবেন, অসুবিধা নাই। দেন 9 নম্বরে সেন্টেন্স অ্যাডভার্ব মানে কি? যেই অ্যাডভার্বটা পুরো বাক্যটারে মডিফাই করে। আমরা ক্লাসে শুরুর দিকে একটা বাক্য দেখেছিলাম, দেখেন অ্যাকচুয়ালি, অ্যাপারেন্টলি, বেসিকলি, মানে পুরো বাক্যটাকে মডিফাই করার জন্য বাক্যের শুরুতে থাকে, তারপর একটা কমা দিয়ে রাখে। যেমন অ্যাকচুয়ালি, অ্যাপারেন্টলি, বেসিকলি, সার্টেনলি, ক্লিয়ারলি লেখা আছে এবং এক্সাম্পল লেখা আছে দেখেন শেষ দিকে, অ্যাপারেন্টলি, দৃশ্যত, দেয়ার ইজ নাথিং দ্যাট ক্যান নট হ্যাপেন টুডে, মার্ক টুয়েন কথাটা বলছেন। তাহলে এই অ্যাপারেন্টলি শব্দটা পুরো একটা বাক্য অর্ডারে মডিফাই করছে, এই জন্য এটার আমরা কি বলি ভাই? সেন্টেন্স অ্যাডভার্ব। এই হলো অ্যাডভার্বের ক্লাসিফিকেশন, খুব সহজ, আপনি বাক্যগুলো বুঝে বুঝে পড়বেন। ওকে, আরো আছে ভাই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বুঝেন একটা জিনিস, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি? যখন কোনো প্রশ্ন করতে অ্যাডভার্ব ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলি। যেমন ওয়্যার ইজ আবুল, আবুল কোথায়? তাহলে ওয়্যার শব্দটা কিন্তু এখানে একটা প্লেসকে রেফার করছে, বুঝতে পারছি। তাহলে এটা আমরা বলবো অ্যাডভার্ব অফ কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস, বুঝতে পারছেন? মানে অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, যেহেতু প্রশ্ন করা হয়েছে এটা দিয়ে, ফলে এটা অ্যাডভার্ব অফ, আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে পারি, আরো স্পেসিফিক বলতে পারি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস। আপনি বাক্যগুলো পড়লেই একবারে বুঝবেন। ওয়াইন দিয়ে করলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ঠিক, বাট ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম। ওয়াই দিয়ে প্রশ্ন করছি কারণ, ফলে অ্যাডভার্ব ঠিক। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আরো ডিপ কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ রিজন। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ম্যানার, যদি আমরা হাউ দিয়ে করি, হাউ মেনি দিয়ে করলে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার। যদি হাউ হাই ইজ আইফেল টাওয়ার বলি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে পরিমাণ বোঝাচ্ছে। তার মানে ইন্টারোগেটিভ অ্যাডভার্বেরও আবার একটা ডিপ ক্লাসিফিকেশন আছে, সেটা খুব কঠিন না, আপনি বাক্য পড়লে কিন্তু বুঝে যাচ্ছেন। দেন আমরা এবার একটা প্রশ্ন দেখব, এই প্রশ্নের সমাধানটা আমি আগে একটা বলেছিলাম, যে গেট আপ জাতীয় কিছু একটা দিয়ে। আপনি নিশ্চয়ই বিশেষ পরীক্ষা আসে বুঝতে পারছেন, ডাউন শব্দটার প্রেপোজিশন আকারে আমরা পড়ে থাকি ভাই, কিন্তু যেহেতু প্রেপোজিশনের পরে নাউন, নাউন ফ্রেজ প্রনাউন নাই, ফলে আমরা এটাকে কি বলবো ভাই? আমরা এটাকে অ্যাডভার্ব বলবো। ইয়েস, অ্যাডভার্ব। ওকে, এটাই লিখেছি, বাক্যের শেষে প্রেপোজিশন অ্যাডভার্বের মতো কাজ করে। ফলে আই স হিম বিফোর, বিফোরটা অ্যাডভার্ব। দ্য সান হ্যাজ গান ডাউন, ডাউনটা অ্যাডভার্ব। প্লিজ কাম ইন, ইন শব্দটা কি? অ্যাডভার্ব। এবার আমরা এই প্রশ্নটা সমাধান করি। লেখা আছে কি? দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। এখানে নিয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মুখস্থ বলা যাবে না যে স্যার অ্যাডভার্ব, আমরা তো আজকে অ্যাডভার্বে পড়তেছি। আমাদের মূল পরীক্ষায় কিন্তু এমন প্রশ্ন আসবে না যে লেখা থাকবে এই প্রশ্নটা অ্যাডভার্ব থেকে আসছে, তোমরা উত্তরটা বলো তো কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা উত্তর পাচ্ছি দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ, আমার বোনের বিবাহের তারিখ, ইজ ড্রয়িং মানে কামিং, নিয়ার কাছাকাছি, একটা সময়কে রেফার করছে, সময়কে রেফার করছে এবং ড্র ভার্বটারে মডিফাই করছে, ফলে এটা অ্যাডভার্ব ভিন্ন কিছু হতে পারে না। আমরা দেখি নেক্সট। এই কথাটা আমি অনেকবার বলে এসেছি, আজকেও বলছি একবার দুবার, যে বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কেন, শর্ত, কারণ, ফলাফল, এগুলো যদি আমরা বুঝি বাক্যে আছে, আমরা সেটাকে কি বলবো ভাই? অ্যাডভার্ব বলবো। যে এই কথাটা আমরা এতক্ষণ ধরে টাইপস অফ অ্যাডভার্ব মানে ক্লাসিফিকেশন অ্যাডভার্ব পড়তে পড়তে দেখেছিলাম, সেগুলো এখানে লেখা আছে। যেমন হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব অফ প্লেস। এখানে লেখা আছে অ্যাডভার্ব অফ টাইম। এই যে আউটসাইড, স্টুয়ার্ট ওয়েন্ট আউটসাইড, স্টুয়ার্ট গিয়েছিল কোথায়? বাহিরে, অ্যাডভার্ব অফ প্লেস। ফ্যানটায় আমাদেরকে বাতাস দিতেছে আস্তে আস্তে, কিভাবে? অ্যাডভার্ব অফ ম্যানার। আই লাভ হার ভেরি মাচ, আমি তারা অনেক ভালোবাসি, কতটুকু ভালোবাসি? পরিমাণ, কিন্তু আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন পড়ে এসেছি। তারপর হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, তাই না? কারণ, ফলাফল, কজ, ইফেক্ট আমরা বুঝতে পেরেছি, এবং পুরো বাক্যটাকে একসাথে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। ইফ ইউ ক্যান কাম আমরা বলেছিলাম কন্ডিশনাল যুক্ত বাক্য, এই যে শর্তযুক্ত বাক্যগুলো কিন্তু অ্যাডভার্ব। ইফ ইউ ক্যান কাম হিয়ার আই উইল গো, এই যে ইফ যুক্ত যে বাক্যটা, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। ওকে, আসেন এবার আমরা সামনে আগাই আস্তে আস্তে। এই প্রশ্নটা একটু সমাধান করার ট্রাই করেন সবাই, এটা কারেকশন আকারে পরীক্ষায় আসছে।
একবার স্পেসিফিকলি যদি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ছিল। দেখেন হি ইজ ওয়ার্কিং নিতে পারেন, হার্ডলি টু স্ট্যান্ড ফার্স্ট। হার্ডলি শব্দটা হতে পারে এখানে, কিন্তু বাক্যের অর্থের সাথে আবার অ্যাটেনশন দিতে হবে। আমরা বলেছিলাম হার্ড শব্দটা মূলত অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়। অ্যালয় হলে সেটা অবশ্যই অ্যাডভার্ব, তবে অর্থ পাল্টায় যায়। হার্ড মানে কঠোর, আর হার্ডলি মানে কদাচিৎ। তাহলে বাক্যের অর্থ কি বলছে প্রথম বাক্যে, যে সে প্রথম হওয়ার জন্য সে কদাচিৎ পরিশ্রম করে, এটা নিশ্চয়ই মিলে না ভাই। ফলে আপনি এক নম্বরটা নিবেন না, অর্থের সাথে যায় না। দুই নম্বরটা হি ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং, টুর পরে আপনি ভার্বের সাথে আইএনজি নেন না নিশ্চয়ই, ফলে বি বাদ। ডিতে আসেন, হি ইজ ওয়ার্কিং, হার্ডলি নিবেন না, আবার স্ট্যান্ডিংও নিবেন না, ফলে উত্তর আপনি সি পাচ্ছেন। হি ইজ ওয়ার্কিং, সে পরিশ্রম করছে, হার্ড কঠোর পরিশ্রম করছে, ওয়ার্কিং ভার্বটা মডিফাই করছে, টু স্ট্যান্ড ফার্স্ট প্রথম হওয়ার জন্য। তাহলে উত্তর হচ্ছে কি আমাদের সি নাম্বার। দেন আসেন, উত্তর সি পেয়ে গেছি আমরা, এবং এখান থেকে আমি একটা কোশ্চেন বের করেছি, সেটা হলো ট্যাগ কোশ্চেনের মতো সহজ জিনিস। আমরা একবারে ছোটবেলা থেকেই যখন ট্যাগ কোশ্চেন পড়ি এরকম একটা প্রশ্ন পাই, হার্ডলি শব্দটা থাকলে আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাই অবশ্যই ট্যাগ কোশ্চেনে পজিটিভ লিখতে হয়, যেহেতু আমরা জানি মূল সেন্টেন্স যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেনে নেগেটিভ হয়, মূল সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হয়। এই বাক্যে যদিও নো, নট, নেভার জাতীয় কোনো নেগেটিভ ওয়ার্ড ডিরেক্টলি নাই, বাট হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, ফলে আমাদের ট্যাগ কোশ্চেনে পজিটিভই লিখতে হচ্ছে, ডাজ হি, আমরা ডাজেন্ট হি লিখবো না। দেন আসেন মেডিকেল আসে একটা প্রশ্ন, ট্রাই করেন তো। হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার্স, সেটা আদার্স না ভাই, অফার্স। কি হবে? ইনাফ শব্দটা কোন পার্টস হয়েছে? অবশ্যই বেরোচ্ছেন ভাই, হি ওয়াজ ইনাফ, সে ছিল জ্ঞানী। কতটুকু জ্ঞানী? কতটুকু দিয়ে প্রশ্ন পাচ্ছেন না, কতটুকু জ্ঞানী? ইয়াস, এখানে এই ওয়াইজ শব্দটা অ্যাডজেক্টিভ, এই ওয়াইজ অ্যাডজেক্টিভের মডিফাই করছে ইনাফ শব্দটা, কতটুকু জ্ঞানী, পর্যাপ্ত জ্ঞানী, ফলে অবশ্যই অ্যাডভার্ব বলছেন, বুঝে বুঝে পড়েন। দেন আমরা উত্তর পেয়ে গেছি এটার অ্যাডভার্ব। এবং নেক্সটে আমরা যদি যাই, এই প্রশ্নটা ট্রাই করেন, এটাও মেডিকেলে এসেছিল। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে কোন অপশনে প্রথমটা ভার্ব, সেকেন্ড শব্দটা অ্যাডভার্ব আছে। প্রশ্ন একটু অকওয়ার্ডের মতো, বাট স্টিল আপনি গেস করে বের করতে পারবেন। হিয়ার, মেক, হোল্ড, নো, চারটা শব্দেই আপনি, চারটা অপশনের প্রথম শব্দটা অবশ্যই ভার্ব, ফলে আপনি আরেকটু কনফিউজ হওয়ার কথা, বাট আরও পারবেন। সেকেন্ড অপশনে আপনার অ্যাডভার্ব লাগবে, সেই শব্দটা ভার্ব, ফলে বাদ। অল শব্দটাকে আমরা প্রোনাউনও বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি, আমরা কিন্তু এটা পড়ে এসেছি। আপ শব্দটাকে আমরা প্রিপোজিশনও বলতে পারি, আমরা অ্যাডভার্বও বলতে পারি, এখন কি বলবো জানি না, বাট হাউ শব্দটাকে দিয়ে কিন্তু আমরা অ্যাডভার্ব বের করি, যে হাউ, বাক্যের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, হাউ মানে কিভাবে, ওই অ্যাঙ্গেলে ওনারা এটাকে অ্যাডভার্ব ধরেছেন আর কি, ফলে উত্তর হচ্ছে বি। শব্দ দিত এটার মতো এখানেও, তাহলে আরো ভালো হইতো আর কি, হ্যাঁ, যেটা অ্যাডভার্ব জেনুইনলি। তাহলে উত্তর আমরা কিন্তু ভাই বি নাম্বারেই চুজ করেছি, এবং বি নাম্বারে কারেক্ট আনসার। ওকে, দেন আসেন, এবার আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম একটা পয়েন্ট, যে কিছু শব্দ আছে যেগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডভার্ব হতে পারে, সেটা বাক্যের কনটেক্সট দেখলে আপনি বুঝবেন। আপনি একটা দেখলেই বাকি সব বুঝে যাবেন অটোমেটিক। যেমন হি ইজ অ্যান আর্লি রাইজার, আর্লি শব্দটা দিয়ে আমরা এখানে বাক্য পাচ্ছি। আর্লি শব্দটা প্রথম বাক্যে কিন্তু ভাই রাইজার নাউনরে মডিফাই করছে উইথ অ্যাডজেক্টিভ। সেকেন্ড বাক্যে হি স্টার্টেড আর্লি, এখানে আর্লি শব্দটা স্টার্ট ভার্বটার মডিফাই করছে, ফলে অ্যাডভার্ব। হি ইজ আ ফাস্ট রানার, রানারে মডিফাই করছে উইথ ফাস্টার, আমরা অ্যাডজেক্টিভ বলবো। ফাস্টলি নামে শব্দ কিন্তু নাই ইংলিশে। হি রানস ফাস্ট, এখানে ফাস্ট শব্দটা রান ভার্বটার মডিফাই করছে উইথ অ্যাডভার্ব। সেম কথাগুলো বাকি সবগুলো বাক্যও কিন্তু আছে, হ্যাঁ, ফলে আমি আর এগুলো আলাদা করে না পড়ে আপনার জন্য, আপনি নিজের মতো বুঝবেন। দেখেন নাউনরে মডিফাই করছে, নাউনরে মডিফাই করছে, নাউনরে মডিফাই করছে, নাউনরে মডিফাই করছে, ফলে এগুলো সব অ্যাডজেক্টিভ। এই পাশে দেখেন ভার্বরে মডিফাই করছে, ভার্বরে মডিফাই করছে, ভার্ব অ্যাডজেক্টিভে মডিফাই করছে, সরি একটা অ্যাডভার্বে মডিফাই করছে। আমরা জানি একটা অ্যাডভার্ব কিন্তু আরেকটা অ্যাডভার্বে মডিফাই করতে পারে। লাউডলি এখানে সিং ভার্বটার মডিফাই করছে, ফলে কি অ্যাডভার্ব। তাহলে সেম শব্দ বাক্যের অবস্থান মানে অনুযায়ী তার পরিচয় চেঞ্জ করে, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো অ্যাডভার্ব হয়। টেনশন দিয়ে আমরা একটু দেখেছি নিশ্চয়ই। এবার আসেন আরো কিছু বাক্য আপনি একটু পজ করে পড়ে ফেলতে পারেন, অনেকগুলো বাক্য আছে এখানে। সেম কথা, আমার কথা একটাই, যেমন হি ইজ আ ফাস্ট রাইটার, হি রাইটস ফাস্ট। আপনি নিজের মতো করে কুইক পড়ে ফেলেন, দেন আমার সাথে আসেন। এটা একটা কনফিউজিং একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটাকে আমরা 4 ভাবে লিখতে পারি। 4 ভাগের একটা ভাগ মানে একটা পয়েন্ট ভুল, 3টা ঠিক, বাট সবসময় সব লেখা যায় না। এই প্রশ্ন উত্তরটা করার ট্রাই করেন। এই যে 4টা শব্দই
চারটা শব্দের ব্যবহার আমরা একটু দেখতে হবে, চারটার মাঝে একটা ভুল, মানে একটারে আমরা ইংলিশ লিখতেই পারি না। এই প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই বলবেন আই স্পেন্ড, আমি ব্যয় করেছিলাম কিছু সময় আমার বাবা মার সাথে। কিছু সময় ইংলিশ কি ভাই? এই যে সাম টাইম, অল্প কিছু, সাম মানে কিছু, টাইম মানে সময়, কিছু সময়। উত্তর হচ্ছে সি। এবার আমরা চারটা শব্দের একটু অর্থগুলো ডিটেল দেখি এক্সাম্পল সহ, কাজে দিবে আপনাকে। প্রথমত সামটাইমস, একসাথে আপনি সামটাইমস লিখেছেন, মাঝে গ্যাপ নাই, সাথে এসে আছে, বুঝছেন? সামটাইমস অর্থ মাঝে মাঝে, আমরা এটা ব্যবহার করি। সামটাইমস আই গো হোম, সামটাইমস আই লাভ টু টক টু মাই স্টুডেন্টস, হ্যাঁ এমনটা। তাহলে এই যে সামটাইমস মানে কি? মাঝে মাঝে। যেমন সামটাইমস আই টক টু মাই ওল্ড ফ্রেন্ডস, মাঝে মাঝে আমি আমার পুরাতন বন্ধুদের সাথে কথা বলি। দেন এস ছাড়া সামটাইম যেটা হয়, এটা আমরা ব্যবহার করি। সামটাইম মানে ভূতপূর্ব বা ভবিষ্যতের কোনো এক সময়। তাহলে সামটাইম মানে হলো ভূতপূর্ব, মানে অতীতের কোনো এক সময় অথবা ভবিষ্যতের কোনো এক সময়। যেমন মাই আঙ্কেল ইজ দ্য সামটাইম প্রিন্সিপাল অফ আ স্কুল, আমার আঙ্কেল কোনো এক সময়ের প্রিন্সিপাল। ইউ অল আর সামটাইম স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, তোমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির ভবিষ্যতের ছাত্রছাত্রী, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে সামটাইম দ্বারা কি বোঝায়? অতীতের কোনো এক সময় বা ভবিষ্যতের কোনো একটা সময়। এবার আসি আমরা সামটাইম ভেঙে ভেঙে যদি লিখি, তাহলে এখানে দেখলাম একসাথে লিখলে সামটাইমস এস দিয়ে একসাথে, মাঝে মাঝে। এস ছাড়া সামটাইম একসাথে মানে ভূতপূর্ব, মানে অতীতের কোনো এক সময় বা ভবিষ্যতের কোনো এক সময়। আর যদি আমরা ভেঙে ভেঙে লিখি, সাম একটা শব্দ, টাইম আলাদা শব্দ, তাহলে সাম স্পেস টাইম মানে কিছু সময়। যেমন আই গেভ হার সাম টাইম, আমি তার কিছু সময় দিয়েছিলাম। বাট সাম স্পেস দিয়ে টাইমস বলা যায় না, কারণ আমরা জানি টাইম শব্দটা কি? আনকাউন্টেবল, এটা ভুল এক্সপ্রেশন। দ্যার ইজ নো এক্সপ্রেশন লাইক দিস ইন ইংলিশ। ওকে, তাহলে আমরা এখানে যে পয়েন্টটা দেখেছি আমাদের বাক্যের জন্য, আই স্পেন্ড আমি ব্যয় করেছিলাম, মাঝে মাঝে তো হয় না। এখানে আমি আমার পিতা মাতার সাথে মাঝে মাঝে ব্যয় করছিলাম, মিলে না। আমি আমার পিতা মাতার সাথে অতীতে কোনো এক সময় বা ভবিষ্যতে কোনো এক সময় ব্যয় করছিলাম, মিলে না। বলে উত্তর লাগে আমাদের সি, এটা তো অবশ্যই এক্সপ্রেশনটাই রং। দেন আমরা সামনে আসেন, এই পয়েন্টটা আমরা আগেও দেখে এসেছি। হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হিজ লাইফ, পরীক্ষা আসা প্রশ্ন। বাক্যের অর্থ হলো সে লিখতে এবং পড়তে শিখেছে তার জীবনে অনেক পরে। কোয়াইট শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, অনেক পরে বোঝাচ্ছে। ইয়েস, আপনি নিশ্চয়ই কোয়াইট লেটলি লিখতে পারবেন না, কোয়াইট লেটেস্ট লিখবেন না, কোয়াইট লেটারও লিখবেন না, কোয়াইট লেটই লিখবেন। লেট শব্দটাও অ্যাডভার্ব। তাহলে হি লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট মানে অনেক পরে ইন হিজ লাইফ, তার লাইফে। দেন এই বাক্যের উত্তর কি হবে? अगेन আপনি হি কেম লেট টুডে, হি কেম ইন লেট বলবেন নাকি? হি কেম বাই লেট লিখবেন না, হি কাম লিখবেন। হির সাথে তো কাম হয় না ভাই, হি কামস লিখলে ভালো হয়। তাহলে এটার দ্বারা বাদ আপনি হি কেম লেট টুডে, সে দেরিতে আসছে আজকে। তাহলে এখানে লেট শব্দটাও কিন্তু একটা অ্যাডভার্ব, টুডে শব্দটাও একটা অ্যাডভার্ব। ওকে, দেন আসেন উত্তরগুলো পেয়ে গেছি আমরা। এই কথাটাই বলতে চেয়েছি ভাই, সেটা হলো এই যে এটা লুক, যে লেট শব্দটা অ্যাডভার্ব, অর্থ দেরিতে, হি কেম হিয়ার লেট। আর লেটলি শব্দটা অ্যাডভার্ব, অর্থ হলো সম্প্রতি। তাহলে লেটলি পিপল অফেন নক আদার্স ওয়েন দে নিড, সম্প্রতি মানুষের নক দেয় যখন তাদের দরকার হয়। দরকার সময় তো একজন আরেকজন নক দিবে, বাট দরকার ছাড়াও মানে আমি আপনারে নক দিব, যদি আপনার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকে, আপনি আমার রিলেটিভ হন বা কেউ হন, আমি আপনাদের দরকার সময় তো অবশ্যই নক দিব, দরকার ছাড়াও আমি আপনার মাঝে মাঝে খোঁজ খবর নিব, আপনি আমার খোঁজ খবর নেবেন, এটাই তো রিলেশন, তাই না? এরপর আসেন আমরা যদি সামনে আগাই, আসেন এখানেও একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের কাছাকাছি কয়েকটা পয়েন্ট চিন্তা করেন। এই বাক্যের উত্তর কি? পরীক্ষা আসার প্রশ্ন। ইয়েস, আপনি উত্তরে হি ইজ টোটাল ডিফারেন্ট বলতে পারবেন না, কারণ ডিফারেন্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে মডিফাই করার জন্য একটা কি খুঁজবেন ভাই? একটা অ্যাডভার্ব লাগবে। হ্যাঁ, টোটাল শব্দটা অ্যাডজেক্টিভ, টোটালি হলে আপনি নিতে পারতেন। কুইট শব্দটা নিতে পারবেন না, কুইট শব্দটা কিন্তু একটা ভার্ব, আপনার তো ভার্ব দিলে এখানে মিলে না। কোয়াইট ডিফারেন্ট, ইয়েস এটাই আমাদের উত্তর। কোয়াইট মানে সম্পূর্ণরূপে, মানে কমপ্লিটলি, যে টোটালি বা কমপ্লিটলি ওটা কিন্তু এখানে দেয়, এই যে কমপ্লিট কথা লেখা আছে, কমপ্লিটলি হলে ভালো হতো। আর কোয়াইট মানে শান্ত, যেটা এখানে কোনোভাবেই যায় না। তাহলে আমাদের উত্তর কি হবে ভাই? আমাদের উত্তর হবে সি নাম্বারটা, এবং ব্যাখ্যাটাও আপনি একটু অ্যাটেনশন দিয়ে পড়েন। অনেকগুলো শব্দ আছে কাছাকাছি, বাট আমরা ভেজালে পড়ে যাই। লিখেছি কুইট মানে ত্যাগ করা, ভার্ব।
কোয়াইট মানে শান্ত, অ্যাডজেক্টিভ কোয়াইট মানে সম্পূর্ণ, যেটাকে আমরা কমপ্লিটলি অর্থ দিতে পারি, এবং কোয়াইট ডিফারেন্ট মানে কিন্তু এই যে কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে আপনি এখানে কি লিখবেন, শি ইজ কমপ্লিটলি থাকলে নিতাম, টোটালি থাকলেও নিতে পারতাম, বাট এখানে কোয়াইট আছে, কোয়াইট মানে হলো কমপ্লিটলি ডিফারেন্ট, কোয়াইট মানে কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, এবার আসেন আমরা অ্যাডভার্বের একবার বেসিক কয়েকটা ব্যবহার দেখি, অটোমেটিকলি পারবেন। রিডিং পড়ার অভ্যাস থাকলে আন্দাজ এটা পারিয়ে যাবেন ভাই। কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভের আগে যদি কোনো একটা শব্দ বসে, সেই কে বসবে? অ্যাডভার্বই তো বসবে। তাহলে আপনি লিখছেন ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু নো হাউ টু ইউজ কম্পিউটার। তাহলে ইট ইজ কেমন ইম্পর্টেন্ট? অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু নো হাউ টু ইউজ কম্পিউটার। দেন অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসে তবে তা অ্যাডভার্ব। এবার আসেন সিকোয়েন্স অফ অ্যাডভার্ব নামে একটা পয়েন্ট আছে। আমরা জানি অনেকগুলো অ্যাডভার্ব আমরা পড়েছি, কখন, কোথায়, কিভাবে, ইটিসি। এখন নর্মালি একটা বাক্যে তিনটা অ্যাডভার্ব একসাথে বসে, কখন, কোথায়, কিভাবে, এই তিনটা একসাথে বসে। যেটাকে আমরা বলি তিনটা অ্যাডভার্ব যদি কোনো একটা বাক্যে একসাথে বসে তখন আমরা কি ইচ্ছে মতো লিখে দিব? না, একটা প্যাটার্ন কিন্তু আছে। আমরা অ্যাডজেক্টিভের সময়ও দেখেছিলাম যে অনেকগুলো অ্যাডজেক্টিভ একসাথে বসলে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। অ্যাডভার্বের সময় কিন্তু এই পয়েন্টটা আছে। তাহলে ট্রাই করেন তো ভাই এই প্রশ্নটা সমাধান করে। यस, আপনি ব্যবহার করতে হবে এই পয়েন্টটা এমপিটি, যেটা আমরা বলি এমপিটি মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে প্রথমত দেখবেন কাজটা কিভাবে শেষ করেছে। তাহলে হি ওয়ার্কস, সে কাজ করে, সে কিভাবে কাজ করে আগে লাগবে আপনার, সিনসিয়ারলি কাজ করে। তার মানে উত্তর আপনি রাখতে পারেন বি এবং ডি কে, আপনি এ সি কেটে দেন। কিভাবে কাজ করে? আন্তরিকতার সাথে। এখন তিনটাই থাকবে, বিষয়টা এরকম না, তিনটাও থাকতে পারে, দুটো থাকতে পারে। তাহলে সে কিভাবে কাজ করে? কোথায় কাজ করে? প্লেস, তার অফিসে কাজ করে। দেখ অফিসে নাই, ফলে এটা বাদ, তাহলে উত্তর হয়ে গেছে একটা। দেখেন হি ওয়ার্কস সিনসিয়ারলি, সে কাজ করে আন্তরিকতার সাথে তার অফিসে প্রতিদিন। ওকে ভাই, এই কথাটাই আমি আবার আপনার জন্য লিখে রাখছি। দেখেন এই যে এমপিটি মানে অ্যাডভার্ব অফ ম্যানার, যেটাকে আমরা হাউ দিয়ে প্রশ্ন করি ভাই, অ্যাডভার্ব অফ প্লেস যেটাকে আমরা ওয়ার দিয়ে প্রশ্ন করি, অ্যাডভার্ব অফ টাইম যেটাকে আমরা ওয়াইন দিয়ে প্রশ্ন করি। তাহলে এমপিটি এটা আমরা একটা সিকোয়েন্স আকারে মুখস্থ রাখবো, খেয়াল রাখবো। এবার একটা সহজ পয়েন্ট ভাই অ্যাডভার্বের বেসিক একটা আইডিয়াতে সমাধান করেন দুটা প্রশ্ন। দোজ কার্ডস, আপনি নিশ্চয়ই কি লিখবেন? দোজ কার্ডস। তারপরে দেখেন ভার্ব আছে, আবার সাবজেক্ট আছে, মানে ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, এবং একটা অ্যাডভার্ব আছে মাঝে দিয়ে, জাস্ট। এখানে আমার কথা বলার পয়েন্ট এটাই, খেয়াল করেন অ্যাডভার্বগুলো কোথায় বসবে? প্রিন্সিপাল ভার্বের আগে বসবে, এটাই খেয়াল রাখেন। অ্যাডভার্ব কোথায় বসবে? প্রিন্সিপাল ভার্বের আগে বসবে। তাহলে দেখেন দোজ কার্ডস, ওই গাড়িগুলো, জাস্টের সাথে মানে দোজ কার্ডের সাথে হ্যাজ বসে না, বসে ভাই? না, বসে না। দোজ কার্ড জাস্ট হ্যাভিং, আপনি বলতে পারবেন? না। দোজ কার্ড হ্যাড জাস্ট হ্যাভ, না ভাই। আপনি নিশ্চয়ই জানেন জাস্ট থাকলে বাক্যটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি, এখানে ওনারা উল্টায় দিছে আর কি। তাহলে আমরা উত্তর নিব দোজ কার্ডস জাস্ট হ্যাভ জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই বাক্যের অর্থ হলো দোজ কার্স হ্যাভ জাস্ট কনফ্রন্টেড অ্যান অ্যাক্সিডেন্ট, মানে ওই গাড়িগুলো এই মাত্র একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল। ওকে, তাহলে এখানে জাস্ট শব্দটা আমাদের মূল টার্গেটেড ওয়ার্ড। এখানে এই অ্যাডভার্ব কোথায় বসে হয়? বাক্যের প্রিন্সিপাল ভার্বের আগে বসবে। এখানে হ্যাভটা মডাল অক্সিলারি আকারে বসা, এবং মানে অক্সিলারি আকারে বসা, মডাল অক্সিলারি না, সরি, অক্সিলারি আকারে বসা, এবং এই হ্যাডটা হলো বাক্যের প্রিন্সিপাল ভার্ব। এটা হলো হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, যেটা হ্যাড লেখা আছে। ওকে, তাহলে আমরা অ্যাডভার্ব লিখি কোথায় ভাই? প্রিন্সিপাল ভার্বের আগে। এখানেও সেম, মাই ফ্রেন্ড, দেখেন নেভার আছে, কিন্তু নেভার অ্যাডভার্ব আছে সব জায়গায়। দেখেন মাই ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস যদি প্লুরাল, আপনি কি হ্যাজ লিখবেন? নিশ্চয়ই লিখবেন না। হ্যাভ থাকলে কি স হয় ভাই বাক্যে? না, নিশ্চয়ই না। আপনি হ্যাভ সিন নেভার, এই যে এই দুইটা আপনি নিতে পারেন। হ্যাভ আছে, ঠিক আছে, সিন নেভার না ভাই। নেভার যেহেতু অ্যাডভার্বটা বসে কোথায় জানো? ভার্বের আগে। তাহলে এই যে এটা আছে সেখানে ভার্বের আগে। তাহলে মাই ফ্রেন্ডস হ্যাভ অক্সিলারি, মানে আমাদের অক্সিলারি, তারপর নেভার অ্যাডভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্ব। তার মানে হলো আমাদের এই যে হ্যাভ, জাস্ট, অলরেডি, নেভার, এরকম যে অ্যাডভার্বগুলো আছে, অ্যাডভার্বগুলো বসবে বাক্যের প্রিন্সিপাল ভার্বের আগে, আর অক্সিলারি থাকলে অক্সিলারির পরে, প্রিন্সিপালের আগে। আসেন এই কথাটাই আমি এখানে আপনাকে একবার সহজ ভাষায় লেখা ট্রাই করেছি আপনার জন্য। দেখেন ভাই রুলস যেটা আর সব বইতে সেটি লেখা থাকবে। অ্যাডভার্বস অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, জাস্ট, কোয়াইট, অলরেডি, অলমোস্ট, এভার, নেভার, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, সবসময় প্রিন্সিপাল ভার্বের পূর্বে
বসে। দেন আসেন একটা বেসিক কথা, একটু ব্যতিক্রমী। I always have to wash my clothes. He always used to wear unusual dress. Modal auxiliary have to এবং used to যদি আসে অ্যাডভার্ব বসবে সাবজেক্টের পরে, এটাই বলছি। তাহলে I always মানে এই যে have to আছে modal auxiliary, used to আছে modal auxiliary, যদি have to used to modal auxiliary বাক্যে আসে তখন আমরা অ্যাডভার্বগুলো বসাবো কোথায়? সাবজেক্টের একবারে পরপর। হ্যাঁ, দেন আসেন অলরেডি শব্দটা নিয়ে একটু ছোট্ট কথা। কি লেখা আছে? অলরেডি সাধারণত পজিটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বে, ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে ব্যবহৃত হয়। ওই যে আমার ওই কথাটাই ভাই, অলরেডি প্রিন্সিপাল ভার্বের আগে বসে, উই হ্যাভ অলরেডি, ওটাই কথা। এটা দিয়ে একটা প্রশ্ন আসছে, দেখেন দ্য ট্রেন ড্যাশ ফ্রম প্যারিস। দ্য ট্রেনের সাথে আপনি ট্রেনের পর অবশ্যই ডাইরেক্ট সাবজেক্ট লিখবেন। আগে সাবজেক্ট কোথায় আছে দেখেন, আহা সহজ প্রশ্ন, পরীক্ষা আসছে ভাই। দ্য ট্রেনের পর ডাইরেক্ট সাবজেক্ট আছে হ্যাজ, আর কোথাও কি সরাসরি সাবজেক্ট আছে না। তাহলে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড, তাহলে অলরেডি ভার্বের আগে বসবে এবং প্রিন্সিপাল ভার্বের আগেই বসবে, এই কথা আমরা বলেই এসেছি। দেন আসেন এগুলো আপনি নিজে পড়লে বুঝবেন ভাই। ইয়েট সাধারণত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের শেষে বসে, কিন্তু সেন্টেন্সের মাঝে ব্যবহৃত হলে এর পর ইনফিনিটিভ হয়। তাহলে মোস্টলি আমরা ইয়েট শব্দটাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখি এবং ইয়েটটা বাক্যের শেষে রাখি। বাক্যের মাঝেও বসতে পারে, নেগেটিভ অর্থই দেয়, তবে ইয়েটের পর তখন ইনফিনিটিভ হয়। যেমন we haven't written our reports yet, we haven't yet to decide, দেখেন এই যে yet to decide, এটার পর কি লিখলাম? ইনফিনিটিভ, এবং বাক্যের অর্থ নেগেটিভে কিন্তু we haven't written our reports yet, আমরা এখনো আমাদের রিপোর্ট লিখি নাই। এখানে অর্থ এটাই, we have yet to decide, মানে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই what to do with the money, টাকা দিয়ে কি করব। তার মানে ইয়েটটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। ইয়েট বাক্যের শেষে বসে, যদি মাঝে বসে এবং পরীক্ষা আসে এটা দিয়ে মাঝে বসে, তাহলে ইয়েটের পর কিন্তু ইনফিনিটিভ হয় এবং অবশ্যই বাক্যটা নেগেটিভ অর্থ দেয়, খেয়াল রাখেন। এন্ড দেন এই রিডেলের কথা বলছিলাম না ভাই, ওইটাই হলো সেই রিডেল। আপনি চোখ বন্ধ করে একটা রিডিং পড়েন, চোখ বন্ধ তো করলে বুঝবেন না, মনোযোগ দিয়ে একটা রিডিং দেন। দেখেন অনলি আই ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং মানি লাস্ট নাইট। অনলি শব্দটা মডিফাই করছে আই এর, আই ওয়াজ অনলি অ্যাকিউজড, অনলি শব্দের মডিফাই করছে অ্যাকিউজড রে। I was accused of only stealing money। খুব মজার জিনিস ভাই, খুব মজার জিনিস, প্যারা নিয়ে পড়েন না, এটা মজার জিনিস, এটা পড়াশোনার জিনিস না, এমনি একটা গল্পের মতো। I was accused of stealing only money, I was accused of stealing only money only last night। মানে অনলি শব্দটা একটা আলুর মতো। আমরা জানি তো আলু মোটামুটি সব তরকারির সাথে রান্না করে খাওয়া যায়। অনলি শব্দটা মোটামুটি সবার আগে সে বসাইতে পারে, বসতে পারে, বসে সে তারে বুঝাইতে পারে। এটাই আমি এখানে একবার সহজেই লিখছি, আপনি দেখেন লেখা আছে ইউজেস অফ অনলি, নিয়ারলি, অলমোস্ট, এগুলো যার আগে বসবে তারাই সে মডিফাই করে। যেমন প্রথম বাক্যে অনলি আই ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং মানি লাস্ট নাইট, মানে গত রাতে টাকা চুরি করার অপরাধে আমি কেবল অভিযুক্ত হয়েছে, মানে এখানে আমি কেবল, শুধুমাত্র আমারই বোঝাচ্ছে। সেকেন্ড বাক্যে আই ওয়াজ অনলি অ্যাকিউজড অফ স্টিলিং মানি লাস্ট নাইট, আমি টাকা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছি, মানে গত রাতে টাকা চুরি করার অভিযোগে কেবল অভিযুক্তই হয়েছি, মানে আমি শুধু অভিযুক্তই হয়েছি, আর কিছু হইনি। তারপর আই ওয়াজ অ্যাকিউজড অফ অনলি স্টিলিং, আমি শুধু টাকা চুরি করছি, এটাই অভিযুক্ত হয়েছি, শুধু চুরিই করছি, আর কিছু করি নাই, কাউরে মারি নাই। আই ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং অনলি, মানে আমি টাকাই শুধু চুরি করছি, আর কিছু করি নাই, শুধু টাকাই চুরি করছি। আই ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং মানি অনলি লাস্ট নাইট, গত রাতেই শুধু চুরি করছি, আর অন্য কোনোদিন চুরি করি নাই। তার মানে অনলি যার আগে বসে সে কিন্তু তারে নিয়ে কথা বলে। এবার আসলে নেগেটিভ অ্যাডভার্ব, যেটাকে আমরা বলছিলাম না ইনভার্সন, এটা দিয়ে আমরা আমাদের ক্লাস রীতি টানতে পারবো ইনশাআল্লাহ। নেগেটিভ অ্যাডভার্ব, যেটাকে আমরা বাংলায় মানে সহজে বলি ইনভার্সন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে সব জায়গায় প্রায়। ইনভার্সন, ইনভার্সন শব্দের বাংলা অর্থই ভাই উল্টা। ইনভার্সন শব্দের বাংলা অর্থ কি? উল্টা। দেখেন ইনভার্সন কখন কাজে লাগে? যখন এই শব্দগুলো আপনি বাক্যে পাবেন, শব্দগুলো পড়েন, হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো সব ইনভার্সন শব্দগুলো, মানে এই নেগেটিভ অ্যাডভার্বগুলো থাকলে আমরা মূলত ইনভার্সনের কাজটা করি, মানে আমরা ইনভার্সন রুলসটারে প্রয়োগ করতে চাই। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, নেভার, নেভার বিফোর, নেভার এগেইন, নো সুনান, নট ওয়ান, নট ওয়ান্স, নট আনটিল, নট অনলি, অনলি আফটার, এগুলো থাকলে। এখন বাক্যের প্যাটার্নটা কি? যেমন দেখেন হি হ্যাজ কাম হিয়ার, হি হ্যাজ কাম হিয়ার, নর্মাল বাক্যের সেন্টেন্স, সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর অ্যাডভার্ব বা অবজেক্ট, যা মনে তা, এই তো। তাহলে সাবজেক্ট, অক্সিলিয়ারি, প্রিন্সিপাল, তারপরে অবজেক্ট, অ্যাডভার্ব যা আছে তা থাকবে। এটা হলো নরমাল বাক্যের সেন্টেন্স প্যাটার্ন।
কিন্তু যদি নেগেটিভ অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে দেখা যায় তখন বাক্যটা উল্টে যাবে। ইনভার্সন মানে কি উল্টে যাবে। কি দেখেন, হার্ডলি শব্দটা বাক্যের শুরুতে পাওয়া গেছে, মানে নেগেটিভ অ্যাডভার্ব একটা পাওয়া গেছে, তখন এবার বাক্যের প্যাটার্নটা উল্টে দিতে হবে। আমরা নরমাল কি লিখি ভাই, সাবজেক্ট ভার্ব, এখানে উল্টা করতে হবে, এখানে অক্সিলারি আগে নিয়ে আসতে হবে। যেমন এখানে হয়ে যাবে হার্ডলি হ্যাজ হি কাম হিয়ার, এই যে। তাহলে নরমাল সেন্টেন্স হলো সাবজেক্ট অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব। নেগেটিভ অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে আসলে বাক্যের প্যাটার্নটা যাবে কি, আগে অক্সিলারি সাবজেক্ট তারপর প্রিন্সিপাল ভার্ব। সহজ হিসাব। এটা আমরা একটা রুলস এর মতো করে খেয়াল রাখতে পারি ভাই, সেটা হলো এই, যেমন আমি আপনাদের লিখেছি ইনভার্সন মানে উল্টা ভাই, হি হ্যাজ কাম হিয়ার, এটা নরমাল সেন্টেন্স প্যাটার্ন। আর ইনভার্সন যদি হয় মানে নেগেটিভ অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে আসলে এই যে অক্সিলারি সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব তারপর এক্সট্রা কথাবার্তা। আমরা রুল খেয়াল রাখতে পারি, নাসমা, দেখেন নাসমারে খেয়াল রাখতে পারেন, নাসমা। নাসমা মানে কি ভাই, আপনি ইনভার্সন বাক্যের শুরুতে একটা নেগেটিভ ওয়ার্ড পাবেন, এনতে নেগেটিভ ওয়ার্ড, এতে অক্সিলারি পাবেন, হ্যাঁ, এসতে সাবজেক্টটা পাবেন, এমতে মেইন ভার্বটা পাবেন, মেইন ভার্বটা, আর এতে এডিশনাল পাবেন, মানে এডিশনাল যে কথাবার্তা আছে না, অ্যাডভার্ব হোক অবজেক্ট হোক যা মজা তা হোক, নাসমাতে খেয়াল করবেন। বাক্যের শুরুতে যদি নেগেটিভ ওয়ার্ড পান তারপর আপনি মানে অক্সিলারি ভার্ব খুঁজবেন, তারপর সাবজেক্ট খুঁজবেন, তারপর মেইন ভার্ব খুঁজবেন, তারপর এক্সট্রা কথাবার্তা। এই নিয়ে খুব বেশি প্যারা নাই। ওকে ভাই, তাহলে ইনভার্সনের সূত্র হলো নাসমা। আমরা কয়েকটা প্রশ্ন নিশ্চয় সমাধান করব, তাতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, ভেরি সেলডম বাক্যের শুরুতে আমরা একটা নেগেটিভ অ্যাডভার্ব পাইছি, তার মানে আমরা কাজ করবো কারে দিয়ে, নাসমারে দিয়ে, নাসমা। দেখেন ভাই, এন পাইছি, এবার আমি এ খুঁজি, পাইছি কারে, এন রে পাইছি, এবার এ খুঁজি, মানে অক্সিলারি খুঁজবো। তাহলে ভেরি সেলডম এ মুভি দিলে হবে না, এ মুভি দিলে হবে না। দেখেন দুইটা অপশন কাইটা দিয়েছেন আপনি, খেলা সহজ আপনার জন্য। আপনার ক্যান দরকার, অক্সিলারি দরকার, এরপর কি দরকার ভাই, সাবজেক্ট দরকার ভাই, সাবজেক্ট নাসমা, এন এ শেষ, এস দরকার, সাবজেক্ট দরকার, সাবজেক্ট আছে কোথায়, এই মুভিতে, তাহলে এটা বাদ। তাহলে উত্তর হচ্ছে ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান। এবং ইনভার্সন যুক্ত বাক্যের অর্থ কিন্তু উল্টা, নরমাল বাক্যের অর্থ যা, ইনভার্সন মানে উল্টা। কিন্তু যদি আমি বলি একটা মুভি, এ মুভি ক্যান অ্যাটেনশন, এ মুভি ক্যান হোল্ড মাই অ্যাটেনশন, মানে একটা মুভি আমার অ্যাটেনশন ধরে রাখতে পারছে এমনটা। আর যদি নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় তখন বুঝেন বাক্যের অর্থ নেগেটিভ অবশ্যই হবে। বাক্যের অর্থ হবে তখন ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান, মানে এটার মতো অন্য কোনো মুভি আমার অ্যাটেনশন ধরে রাখতে পারে নাই। এখানে লাইক দিস ওয়ান এটার মতো অর্থ দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে। লাইকটা অবশ্যই এখানে প্রিপোজিশন এর অর্থ দেয়, লাইক শব্দটা যদিও ভার্ব হয় এখানে কিন্তু সে প্রিপোজিশন। তাহলে আপনি নাসমা দিয়ে কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পেরেছেন, তাই না ভাই? উত্তর হচ্ছে কি ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান। এই ছিল অ্যাডভার্বের বিস্তারিত আলোচনা। আশা করি অ্যাডভার্ব নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। যদি আপনি আমার এই ক্লাসটা করার পর আপনার হাতে যে বইটা আছে সেটা ধরে অনেক প্রশ্ন সমাধান করতে থাকেন, আমিও চেষ্টা চালাবো এই অ্যাডভার্ব টপিকের উপর বিগত বছরগুলোতে আসা প্রশ্ন অনেকগুলো সমাধান করিয়ে দেওয়ার। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা থাকবে, আমাকে দয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।